কিরে তুই ঘুমাস নাই? মালিহা তোর কি শরীর খারাপ? মালিহা আমি জানি না তোর ফ্যামিলির সাথে তোর কি হয়েছে, কার ভয়ে কার জন্য তুই এরকম একটা ডিসিশন নিছিলি, কিন্তু সব কিছুর তো একটা এন্ডিং থাকা উচিত। এভাবে তো লাইফ চলতে পারে না। ছোটবেলা থেকে দেখেছি বাবা জায়গা জমি ফ্ল্যাট এসবের ব্যবসা করতেন। আর্থিক অবস্থাও ভালো ছিল আমাদের। আমি যখন ক্লাস 8-এ পড়ি বাবা তখন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। এদেশে নানান ট্রিটমেন্ট করানোর পরেও কোনো উপকার না হলে বাবাকে ব্যাংককে নেওয়া হয়। মা তখন অনেকের কাছ থেকে টাকা ধার করে। বাইরে চিকিৎসার পর বাবার অবস্থা কিছুটা ভালো হলেও দেশে ফেরার 6 মাস পরে বাবা আবার অসুস্থ হয়ে মারা যান। বাবা মারা যাবার পর আমাদের পৃথিবী পুরো পাল্টে যায়। কিছুদিন পর থেকে দেনাদাররা এসে টাকা চাওয়া শুরু করে। বেশ কিছু জায়গা বিক্রির জন্য মানুষজনের কাছ থেকে বাবা অ্যাডভান্স টাকা নিয়েছিল। তারা এসে মামলার হুমকি দিতে থাকে। অবস্থা খুব খারাপ হয়ে গেলে বাবার অনেক দিনের পরিচিত বন্ধু আবাসন ব্যবসায়ী মোশাররফ আঙ্কেলের সাথে দেখা করে মা ওনাকে সবকিছু খুলে বলে। ভাবি আমি আসলে খুবই সরি, আমার উচিত ছিল আসলে আপনাদের খোঁজ নেওয়া। না না ভাই, আমি জানি আপনি অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন। না এটা আসলে ব্যস্ততার কিছু না, সেলিম ভাই এতদিন ধরে আমার সাথে কাজ করেছে, আমারই আসলে দায়িত্ব ছিল। বাবু তুমি তাহলে ওনাদের ব্যাপারটা দেখো। আর মামুনি তুমি যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারো। ভাবি আপনার কাছে তো আমার নাম্বার আছে। জি ভাই। সবকিছু শুনে উনি আমাদের দায়িত্ব নেন। এরপর থেকে মোশাররফ আঙ্কেল প্রায় আমাদের খোঁজ খবর নিতেন। বিভিন্ন প্রয়োজনে টাকা পয়সা দিতেন। এরপর একদিন আমার স্কুলের সামনে মোশাররফ আঙ্কেল আসেন আমাকে নিতে। আমাকে নিয়ে যান শপিং করাতে। বিষয়টা মা একেবারেই পছন্দ করেনি। এটা নিয়ে আমাকে বেশ বকাঝকা করে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাই ঘুরতে। তখন মোশাররফ আঙ্কেল আমার সাথে সেখানে দেখা করেন, কিন্তু মা ধরেই নেয় আমি নিজেই তাকে জানাইছিলাম। মা আমি যাই নাই ওনার সাথে, আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম, আমি কেন ওনার সাথে যাব? তুই আমার একদম মিথ্যা কথা বলবি না। একে তোমরা মিথ্যা বলে গেছিস, এরপর আবার ধরা খেয়ে মিথ্যা বলতেছিস। মা তুমি বিশ্বাস করো আমি যাই নাই ওনার সাথে, আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম। তুমি কেন বিশ্বাস করো না আমার কথা? ওখানে গিয়ে ওনার সাথে আমার দেখা হয়ে গেছিল, তুমি কখনো আমার কথা বিশ্বাস করো না। একদম চিৎকার করবি না। কয়েকদিন পরে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মামাতো ভাই এসেছে আমাদের নানু বাড়ি নিয়ে যেতে, কিন্তু গ্রামে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। তোমার ফোন রাখার কোনো দরকার কেন? ফোন আমার কাছে থাকবে। তুমি ঢাকা থেকে আমাকে নিয়ে আসছো এখানে, আমি কি করব? যে কেউ যোগাযোগ করতে পারে, আমি কোনোভাবে তোমাকে যোগাযোগ করতে। আমার বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবে না, তুমি আমাকে ঢাকা থেকে নিয়ে আসছো। এখানে থাকবা, ঢাকায় তোমার থাকার প্রয়োজন নাই। কেন থাকবো না? এখানে বসে থাকো। না আম্মু দাঁড়াও, আম্মু আম্মু দরজা খুলো, ফোন দাও আমার। দরজাকে আটকে রাখছো তুমি।
খেতে না চাইলে তোর আর খাবার দেয়া হচ্ছে না। খিদে লাগলে জানাবি, খাবার দিয়ে যাবে। মালিহা, মালিহা, আসবো? বোন, সরি, আমি ইচ্ছা করে তোর আঘাত করিনি। এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তুই আমার মাফ করে দে। তুই নাকি গত রাত থেকে কিছু খাস নাই। আচ্ছা, খাবারের উপরে রাগ করে লাভ আছে? তোর শরীর খারাপ করবো না? চল উঠ, খাওয়া দাওয়া করবো একসাথে। আয়, আর খিদে লাগছে তো, চল এক লগে খামো। আয় আয়। আচ্ছা, তোর মার আমি বুঝাই বলবো না, তোর মোবাইলও আমি নিয়ে দিব, তোর ঘরে আটকেও রাখবো না। আর তুই আসছিস মামা বাড়িতে বেড়াইতে, তুই কি রুমের মধ্যে আটকে থাকবি? এটা হয়?